কিন্তু আজ যে শরীরটা ভীষণ ম্যাজ করছে রে। ওসব বলে তুমি ছাড় পাবে না, গল্প তোমায় বলতেই হবে। বুঝেছি, আজ একেবারে চেপে ধরেছিস তোরা। তাহলে বল, কিসের গল্প শুনবি বল দেখি। রাতে ভূতের গল্প কিন্তু দারুণ জমবে। তাহলে শোন, কয়েক মাস আগের ঘটনা, বুঝলি? তোরা তখন যুক্তি করে নিজেদের মামার বাড়িতে ছুটি কাটাতে গেছিস একসাথে। সেই সময়ে একদিন মহারাজ রাজসভায় খোশ মেজাজে বসে। মন্ত্রীমশাই নেই, রাজ্যের কোথাও কোনো অশান্তির খবরও নেই। এমনটাই তো চাই, রাজ্য জুড়ে শুধু শান্তি আর শান্তি। আহা, তাহলেই তো কেমন নিশ্চিন্ত থাকা যায়। আগে এখন নেই তো কি হয়েছে মহারাজ, যে কোনো সময় তো অশান্তি আসতেই পারে, তাই সজাগ হয়ে থাকতেই হয় মহারাজ। যা নেই তাই নিয়ে টানাটানি করা গোপালের চিরকালের স্বভাব। অতীব অদ্ভুতম। গোপাল যেন অশান্তি আসার অপেক্ষা করছে। আপাতত অশান্তি নয়, মন্ত্রী আসার অপেক্ষা করছি আমি। প্রতিবেশী রাজ্য ঘুরে শেষে নবাবের কাছে রাজ্যের বরাদ্দ বুঝে নিতে যাবে মন্ত্রী। কত কি নিয়ে ফিরে আসে সেটাই এখন দেখার। হ্যাঁ, ওই দর কষাকষি ভালোই হবে মনে হচ্ছে। তবু আমার মন বলছে মন্ত্রীমশাই হবে না খুব ব্যর্থ। রাজ্যের জন্য আসবে প্রচুর প্রচুর অর্থ। সে যাই হোক, আমাদের কিন্তু সাবধানে থাকতে হবে। নবাবের কোনো ভরসা নেই, কখন কোন প্যাচে ফেলেন সে বোঝা মুশকিল। তুমি থামো তো গোপাল, সবেতেই তোমার এই নেতিবাচক কথা শুনে শুনে না কান আমার ভোঁ ভোঁ করছে। এবার থেকে খারাপ নয়, ভালোর কথা ভাবো। আপনি যখন বলছেন তখন এবার থেকে না হয় তাই ভাববো মহারাজ। তবে যা হচ্ছে ভালোই হচ্ছে, আর যা হবে ভালোই হবে। হচ্ছে হবে করে দিন চলে যাচ্ছে, কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না। হবে হবে জাহাপানা হবে। আপনি বিভিন্ন রাজ্যের উন্নতির জন্য যে ব্যয় বরাদ্দ করছেন, দেখবেন বছর ঘুরে সেই অর্থ 3 গুণ 4 গুণ হয়ে ফেরত আসবে। হ্যাঁ, না না না, যতক্ষণ না আসছে ততক্ষণ তো চিন্তা একটা থেকেই যাচ্ছে। সে যাই হোক, এখন বলো দেখি, সব রাজ্য তাদের সাহায্যের জন্য বরাদ্দ অর্থ নিয়ে নিয়েছে তো? সবাই নিয়ে গেছে, শুধু কৃষ্ণনগর বাকি আছে। হ্যাঁ, তাই নাকি? তবে তো বেশ ভালোই হয়েছে। কার ভালো? কিসের ভালো? কেমন ভালো জাহাপানা? অত কিছু বলতে পারবো না, তবে শোনো, মাঝে মধ্যেই কৃষ্ণচন্দ্র ওই গোপালকে সামনে খাড়া করে আমাকে ভালো মতন বেগ দেয়। তাই অর্থের সাথে সাথে এবার কিছু দুশ্চিন্তাও দিতে হবে ওদের। সে তো খুবই ভালো কথা। এমন কায়দা করব যাতে একটু এদিক ওদিক হলেই সাহায্যের অর্থ হাত ঘুরে সঙ্গে সঙ্গে আমার কাছে ফিরে আসে। অর্থ নিতে এলে ব্যাপারটা আমি ভালোভাবে ঢুকিয়ে দেবো মন্ত্রীর মাথায়। তাহলে যেমন যা ভাবার এখনই ভেবে ফেলুন জাহাপানা, আজই মন্ত্রীর আসার কথা আছে। কথা নয়, আমি তো কাজে বিশ্বাস করি হুজুর, তাই দেরি না করে একেবারে সশরীরে এসে গেছি। সে ভালোই করেছো। শোনো, অর্থের ব্যাপারটা উজির বোঝাবে তোমায়, আর বাকিটা আমি বোঝাবো। আপনি বোঝাবেন? তার মানে এবার বোধহয় সবটাই তালে গোলে ঘেঁটে গেল। মহারাজ মনে হয় মন্ত্রীমশাইকে নিয়ে উদ্বিগ্ন। সময় উত্তীর্ণ হয়ে যাচ্ছে, তবু মন্ত্রীমশাই আসছেন না। একদমই তাই, মন্ত্রীর খবর যে কোথায় পাই। নবাবের কাছে গিয়ে মন্ত্রী মশাইয়ের কোনো বিপদ হলো না তো? সে কথা তো আপনিই বলতে পারবেন গণনা করে। এ ব্যাপারে আমাদের কি কিছু বলা চলে? তাছাড়া মহারাজই তো বলেছেন নেতিবাচক কথা বলা যাবে না। তাই আমার মনে হচ্ছে মন্ত্রীমশাই নির্ঘাত নবাবের কাছে এমন খাতির যত্ন পাচ্ছেন যে তার আর কৃষ্ণনগরে ফিরে আসতে ইচ্ছে করছে না। সেটাও কি সম্ভব? আমি যখন গেছি তখন সবই সম্ভব মহারাজ। এমনকি নবাবের কাছ থেকে রাজ্যের জন্য বাড়তি অর্থ আদায় করে আনা সম্ভব। এর অর্থ মন্ত্রীমশাই তার কর্মে সফল হয়েছেন। সত্যি মন্ত্রীমশাই, আমরা আপনাকে পেয়ে ধন্য। অর্থ তো যথেষ্টই পাওয়া গেছে মহারাজ, তবে তার সঙ্গে একটা সমস্যাও আছে। নবাবের কাছে নাকি খবর আছে রাতের বেলা কৃষ্ণনগরে পাশের রাজ্যের অপরাধীরা অনুপ্রবেশের চেষ্টা করছে।
এটা যাতে না হয় তার জন্য কড়া নজরদারির প্রয়োজন। আর তাই প্রহরীদের সঙ্গে সঙ্গে প্রত্যেক সভাসদকে রাতে পাহারায় থাকতে হবে। নবাব নাকি পুরো ব্যাপারটার উপর নজর রাখবেন, আর ফাঁকি ধরা পড়লে সাহায্য বাবদ দেওয়া অর্থ সুদে আসলে আবার ফেরত নিয়ে নেবেন। হ্যাঁ, গোপালের কথাই তো ঠিক হলো। তাহলে নবাব এবার পেঁচে ফেলেছেন। নাও তাহলে সবাই রাত জাগার জন্য তৈরি হও। কই গো গিন্নি, গেলে কোথায়? এই যে বলি না বলে গুটি গুটি পায়ে উঠি উঠি হয়ে গেলে যে দেখছি। আহ, এটা আমার রোজগারের কাজ। এটা না করলে রোজগার হবে কি করে বলো দেখি? রোজগার তো করতে হয় খরচা করার জন্য, কিন্তু তোমার তো দেখছি খরচা করার কথা শুনলেই গায়ে জ্বর আসে। দেখো কৃষ্ণনগরে যা গরম পড়েছে, এমনিতেই যাতেই হাত দেবে তাতেই মনে হবে জ্বর এসেছে। আমি তখন ছাড়। শুধু এই কথা বলে তুমি চলে গেলে চলবে? হ্যাঁ, যেতে তো হবেই গিন্নি, না যেতে দিলে খেতে পাবে না। বাড়ি ফিরে এসো, তারপর তোমার সাথে কথা আছে। কদিন পরে আমার ভাই আসবে, ভালো মন্দ খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে। হ্যাঁ, হ্যাঁ, আবার শ্যালক বাবু আসবেন, উনি এলেই তো আবার খরচা। উফ, আর পারি না। এদিকে এত গরম, বৃষ্টি বাদলার নাম গন্ধ নেই। কি দাদা, দেখে চলতে পারেন না? ক্ষমা করবেন দাদা, আসলে খেয়াল করিনি। আরে উটির বাবা, কি হলো? চোখ মুখ দেখে মনে হচ্ছে খুব মনমরা। আর কি বলবো গোপাল দাদা, কদিন পরে মনে হচ্ছে না খেতে পেয়ে মরে যাব। কেন, কি হয়েছে? হঠাৎ এরকম বলছো কেন? আর কেন বলবো না, এত জলের অভাব। আমার জমিতে এবার নামমাত্র ধান হয়েছে, রোদের তেজে সব শস্য পুড়ে যাচ্ছে। এ কি বলছো গো পুটির বাবা? হ্যাঁ, ঠিকই বলছি গো গোপাল দাদা, অর্থের বড় অভাব। তার উপর কদিন পরেই রাখি পূর্ণিমা। এখন আমারও যে ট্যাগ খালি, কি যে করি। এই তো একটু আগেই মন্ত্রী মশাইয়ের বাড়িতে ধার চাইতে গেলাম, গিয়ে তো দেখি অন্য কাণ্ড। কি কাণ্ড? মন্ত্রীমশাই রাত বিরেতে মুর্শিদাবাদে কাদা মাখতে যাবেন, আর খাটনি হবে আমাদের। বলছি মন্ত্রী মশাই আছেন? কিছু টাকার দরকার ছিল। মন্ত্রীমশাই ছুরি কাঁচি ছাড়া অন্য কিছুতে বা কাউকে ধার দেন না। আসতে পারো। আচ্ছা, এই ব্যাপার, আমি দেখছি কি করা যায়। আচ্ছা গোপাল দাদা। বাবারে বাবা, আজকে দেখছি একটা চমৎকার হয়ে গেছে। কি চমৎকারের কথা বলছেন মহারাজ? সভাকবি আজকেও এখনো আসেনি? হ্যাঁ, ঠিক তাই। আজকে গোপাল চলে এসেছে, কিন্তু সভাকবি এখনো বেপাত্তা। কি ব্যাপার সভাকবি, ইদানিং দেখছি তোমার খুব দেরি হচ্ছে। আর কি করব বলুন মহারাজ, আমি তো রাত জেগে কবিতা লিখি, সকালবেলা ঘুম থেকে উঠতে তাই দেরি হয়ে যায়। এই ব্যাপার? শুধু তাই না, আমি সকালে ঘর মুছে, বাসন মেজে, কাপড় কেচে, বাজার করে, নিজের রান্না নিজে করে তারপর রাজসভায় আসি, তাই দেরি হয় আর কি। আরে, তোমার যদি একটা বউ থাকতো। বউ মানে খেজুর গাছ, কাটা আছে পাতা নেই, শুধুই অশান্তি। এই তুমি থামো গোপাল। কি হলো, কি হলো? আপনি ঘুমন মন্ত্রী মশাই। আচ্ছা সভাকবি, সত্যি কথা বলো তো, তুমি একটা বিয়ে করছো না কেন? চেষ্টা তো করেছিলাম মহারাজ, কিন্তু বউ তো জুটলো না। মানে? গত বছর একটা সুন্দরী তরুণীকে আমার বেশ মনে ধরেছিল, তাই একটা চিঠি নিয়ে তার কাছে যাই। তারপর? কিন্তু যেদিন আমি গিয়েছিলাম সেটা ছিল রাখি পূর্ণিমার দিন। আর সে তোমার প্রেমপত্র নিয়ে তোমাকে রাখি পরিয়ে তোমাকে পত্রপাঠ বিদায় করে দিল। কি সভাকবি, তাই তো? হ্যাঁ, ঠিক তাই। না না, এত সহজে ভেঙে পড়লে তো চলবে না। আর তো কদিন পরেই রাখি পূর্ণিমা। তুমি এবারে একটা সুন্দর কবিতা লিখে তাকে শোনাও, হয়তো দেখবে তুমি দাদা থেকে স্বামী হয়ে উঠবে। ঠিক আছে মহারাজ, আমি চেষ্টা করব। ওই তুমি তো সেই ভোরবেলা যে ফিরলে, কি হলো?
কিছুই তো জানালে না। আরে ঘুমোতে দাও। উফ, সারা রাত ঘোড়া ছুটিয়ে গেছি, ঘোড়া ছুটিয়ে এসেছি। এখন কদিন এভাবেই যাতায়াত করতে হবে, তাহলেই পুরো পরিকল্পনা সাজিয়ে ফেলতে হবে। সে পরিকল্পনা আমাকে কিছু বলো বলো। আর এখনো সেভাবে কিছু আলোচনা হয়নি। গতকাল নবাব বাহাদুর খুব ব্যস্ত ছিলেন, তাই আমাকে সময় দিতে পারেননি। আমি আজকে আবার যাব, তাই এখন ঘুমোতে দাও। বেশ, যা তোমার মর্জি। শোনো পুটির বাবা, আমার সাথে একজনের কথা হয়েছে। উনি আজ রাতে কিছু অর্থ ধার দেবেন। তাহলে তো খুবই ভালো হয় গোপাল দাদা, কটা দিন খেয়ে পড়ে বাঁচতে পারবো। তুমি সব পয়সা খেয়ে উড়িয়ে দিও না। কিছু পয়সা খাওয়া আর সংসার চালানোর জন্য রাখবে, আর কিছু পয়সা দিয়ে ব্যবসা করবে, বুঝলে? এখন আর নতুন করে কি ব্যবসা করব গোপাল দাদা? কদিন পরে তো রাখি পূর্ণিমা, রাখির ব্যবসা করবে। বেশ, তাহলে তাই করব। আরে আরে, মন্ত্রীমশাই আজকে রাতেও ঘোড়া নিয়ে বেরোচ্ছেন? না, ব্যাপারটা তো সুবিধের মনে হচ্ছে না। একটু নজর রাখতে হবে মনে হচ্ছে। এ কি বিজ্ঞানী, তুমি এই ভর সন্ধেবেলা বাড়ির বাইরে দাঁড়িয়ে পায়চারি করছো যে? কোনো চিন্তা? এই চিন্তা মানে গভীর চিন্তা। বিজ্ঞান যত এগিয়ে যাক, প্রকৃতির কাছে সে কিছুই না। কেন কেন? এই দেখো না, আমাদের কৃষ্ণনগরে এত গরম, আর ওদিকে মুর্শিদাবাদে শুনেছি নাকি বৃষ্টি হয়ে একেবারে চারিদিক কাদা কাদা অবস্থা। আচ্ছা, সেই জন্য আজ সকালে মন্ত্রীর ঘোড়া পরিষ্কার করছিল বটা কি ঘটা। হলো গোপাল, কি আবার ভাবছো? না কিছু না, তুমি কি ভাবছো বলো তো বিজ্ঞানী? আমি তো ভাবছি যদি এমন একটা যন্ত্র বানানো যেত যা দিয়ে মেঘ তৈরি করা যায়, তাহলে তাহলে দারুণ হতো। হ্যাঁ ঠিকই বলেছো। আমাদের রাজ্যের চাষি ভাইরা যা কষ্ট পাচ্ছে তা আমার থেকে আর ভালো কেউ জানে না। কেন কেন? ও কিছু না, পরে সব জানতে পারবে। নবাব বাহাদুর, আর সহ্য করতে পারছি না। এবার আপনাকে কৃষ্ণনগর দখল করতেই হবে। আমাকে রাজা হতেই হবে নবাব বাহাদুর। আরে বাবা, হঠাৎ করে তো আর আক্রমণ করা যায় না। কৃষ্ণচন্দ্রের তো সামরিক শক্তি আগের থেকে অনেক বেশি উন্নতি হয়েছে। আমার আমার একটা উপায় জানা আছে নবাব বাহাদুর। কি উপায় বলো? শুনুন তাহলে। দারুণ বুদ্ধি। আর একটা কথা আছে নবাব বাহাদুর। কি কথা বলো? এই আপনার মুর্শিদাবাদে দুদিন আগে এত বৃষ্টি হয়েছে, এখনো চারিদিক কাদা কাদা রাস্তা। একটু রাস্তার যত্ন নিন। বেশ বেশ বেশ, আমি উজিরকে বলে দেবো ব্যাপারটা দেখতে। তাহলে আমি এখন আসি নবাব বাহাদুর। হ্যাঁ, এসো এসো এসো। আচ্ছা, যা ভেবেছিলাম তাই। গতকাল রাতেও মুর্শিদাবাদে গিয়েছিলেন। এই, আজকে কিন্তু তোমাকে বলতেই হবে। হ্যাঁ, আজকে তোমাকে বলেই ঘুমাবো। ঘন্টাখানেক না ঘুমালে শরীরে বল পাবো না। তাহলে বলো। শোনো, আর তো কয়েকদিন পরেই রাখি পূর্ণিমা। হ্যাঁ তো। ঠিক রাখি পূর্ণিমার দিন রাতের বেলা নবাব বাহাদুর সাধারণ গ্রামবাসীর ছদ্মবেশে অনেক প্রহরীকে কৃষ্ণনগরে পাঠাবেন। ওমা, তাতে কি হবে? তারা ঠিক পরের দিন সকাল সকাল মহারাজের ওপর আক্রমণ করবে। এতে তোমার কি লাভ? আরে আমারই তো লাভ। মহারাজ অক্কা পাবেন, আর রাজ সিংহাসনে চড়ে বসবো আমি। আমি তো রাজা। আমি ভাবো রানী। বেশ, আমি ঘুমোতে গেলাম। এতদিন জানতাম আমাদের মন্ত্রী ষড়যন্ত্রী, এখন তো দেখছি উনি দ্বাদশ যন্ত্রী। বাবা রে বাপ। ওই তো তোমার গোপাল দাদা এসেছে। সারা রাত কোথায় ছিলে গো? সেসব তোমাকে পরে বলবো, তুমি এখন ঘরে যাও দেখি। আর শোনো পুটির বাবা, অর্থের জোগান হয়েছে? হ্যাঁ হয়েছে।
শোনো, আমাদের কৃষ্ণনগরের সকল পুরুষদের জন্য তোমাকে রাখি বানাতে হবে। এত রাখি কে কিনবে গোপাল দাদা? আরে কিনবে কিনবে, হ্যাঁ, সব রাখি যেন একই রকম দেখতে হয়। সে ঠিক আছে, কিন্তু হাতে মাত্র কটা দিন সময়, এর মধ্যে এত রাখি কি করে বানাবো? সে তুমি তোমার গিন্নিকে সাথে নাও, পাড়ার লোকজনকে দিয়ে বানাও। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আমি তোমার জন্য মোহরগুলো নিয়ে আসছি। ধন্যবাদ গোপাল দাদা, আমি যত তাড়াতাড়ি সম্ভব তোমার এই ঋণ মিটিয়ে দেবো। আমার না, আমি যার কাছ থেকে ধার নিয়েছি তার ঋণ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। এই যে শোনো, উপকার করছো ভালো কথা, কিন্তু একজনের জন্য উপহারও কিনতে হবে, সেটা মনে আছে তো? কি কার জন্য আবার উপহার কিনবো? এই গিন্নি, তুমি আমাকে রাখি পরাবে নাকি যে তোমাকে আমি উপহার দেবো? এই কথা ঘুরিও না। রাখি পূর্ণিমার দিন বিকেল বেলা আমার ভাই আসবে, ও চিঠিতে লিখেছে কি তোর হাতে রান্না অনেকদিন খাইনি, তাই 1 সপ্তাহ তোর বাড়িতে থাকবো, জমিয়ে খাবো। হ্যাঁ, আর জামাই বাবুর ট্যাঙ্ক ফাঁকা করবো। ও কিন্তু খাসির মাংস খেতে খুব ভালোবাসে। আমার মাথাটাই দিয়ে দিও। যত সব, এমনিতেই ধার দেনা করে লোকজনকে সাহায্য করছি, তার মধ্যে যত সব আদিক্ষেতা। তুমি আমার ভাইকে নিয়ে এরকম কথা বললে? থাক, আমার ঘাট হয়েছে। ঘাট না, পুকুর। যাও পুকুরে গিয়ে স্নান সেরে এসো। মানুষটা রেগে গেছে, একটু একটু তদবির করে খাওয়াতে হবে। হ্যাঁ, বাহ, এ তো সদল বলে কাজ শুরু করে দিয়েছে দেখছি। হ্যাঁ, ছেলে মেয়েগুলো কাজের ফাঁকে আমাকে সাহায্য করছে। বিশ্বের ইতিহাসে প্রথমবার নিজের রাখি নিজেই বানাচ্ছি। কেন কেন? ওমা, এই রাখির মধ্যে থেকেই তো একটা রাখি পুটি আমাকে পরাবে। তাও বটে। তা পুটির বাবা, আমার কথাটা মনে রেখে কাজ করছো তো? হ্যাঁ গোপাল দাদা, সব রাখি একরকম নকশার হচ্ছে, এই নিয়ে তুমি কোনো চিন্তা করো না। বেশ বেশ বেশ, তাহলেই হবে। হে ভগবান শ্রীকৃষ্ণ, প্রভু তুমি তো করুণা সিন্ধু, আমার মনের কথা শোনো প্রভু। ওই তো এক রূপসী, যাই এই বেলা মানে মানে মনের বার্তাটা প্রেরণ করে আসি। কি আপনি আমার পথ আটকালেন কেন? আমাকে যেতে দিন। যেতে দেব না আমি তোমায়, রাখবো আমার মনে। তুমি যেন চপলা হরিণী শিমুল পলাশ বনে, কি তোমার রূপের ঝলক পড়ে না মোর চোখের পলক। তোমাকে আমি রাখতে চাই নিজের ঘরণী করে, আমার হৃদয়ে আর কেউ নেই, আছো তুমি শুধু। তুমিই আমার গিন্নি হবে, হবে কি আমার বধূ। ধন্যবাদ দাদা, আমি জানি তুমি আমাকে ভালোবাসো, কিন্তু আমি তোমাকে স্বামী হিসেবে পেতে চাই না। আজ থেকে তুমি আমার দাদা আর আমি তোমার বোন। আশা করি আমার বিপদে আপদে সব সময় আমার পাশে থাকবে। দেখেছো, আজ এই পুণ্য দিনে সবাই রয়েছে, শুধু মন্ত্রী নেই। বাদ দিন মহারাজ, মন্ত্রী মশাই এমনিতেও রাত সময় এসে কদিন ধরে ঘুমোচ্ছিলেন। কি সভাকবি মহাশয় কাঁদছেন কেন? সত্যি তো, তোমার আবার কি হলো সভাকবি? তুমি কাঁদছো কেন? মহারাজ, আজকেও সেই একই ঘটনার প্রত্যাবর্তন হয়েছে। মানে? আমি একটু আগে কষ্ট পেও না সভাকবি, একদিন তুমি ঠিক তোমার নিজের মনের মানুষ পেয়ে যাবে। হ্যাঁ, আর কান্নাকাটি নয়, তোমরা সবাই একে একে এসো, আমি তোমাদের আজ রাখি পরাবো। ধন্যবাদ রানীমা, রাখি তো পরালেন, এবার একটু পেট পুজো হবে না? সব হবে, তোমাদের জন্য জমিয়ে ভুরি ভোজের বন্দোবস্ত করা হয়েছে। চলো খাবার ঘরে।
রানীমার লুচির সাথে এই কাবলি ছোলা আর পনিরের তরকারিটা যা হয়েছে না, কি বলবো। সুস্বাদু সুস্বাদু। সুস্বাদু তো হবেই। রানীমা আজ নিজের হাতে রান্না করেছেন যে। আরে আরো কয়েকটা লুচি নাও গোপাল। আমি তো রাজসভাসদ বলে এই ভালো মন্দ খেতে পাচ্ছি, কিন্তু আমার চেনা অনেকেই আছে যারা রানীমার হাতে রাখি পড়তে চায়। বেশ তো, তাদের আসতে বলো। আচ্ছা রানীমা, আমি খেয়ে উঠেই তাদেরকে জানিয়ে দিচ্ছি, দুপুরবেলা চলে আসবে। হ্যাঁ বেশ। শোনো শোনো শোনো, আজ রাখি পূর্ণিমা। এই উপলক্ষে কৃষ্ণনগরের সকল পুরুষকে আমাদের রানীমা রাখি পরাবেন। তাই আজ দ্বীপ্রহরে সকল পুরুষের রাজবাড়িতে নিমন্ত্রণ রইল। আরে আমাদের সবার নিমন্ত্রণ। কি আনন্দ, কি আনন্দ। এ কি গোপাল, তুমি যে বললে কয়েকজন আমার হাতে রাখি পড়তে চায়? না মানে রানীমা, ওই প্রথমে কয়েকজন ছিল, তারপরে ভেবে দেখলাম তাদের পাড়া প্রতিবেশী যদি হিংসে করে, তাই সকল কৃষ্ণনগরবাসীকে নিমন্ত্রণ জানিয়েছি। কিন্তু এত রাখি পাবো কোথায়? হ্যাঁ, এই হঠাৎ করে রাখি কিনবো কোথা থেকে? সব ব্যবস্থা করা আছে রানীমা, এক্ষুনি চলে আসবে। শুধু মহারাজ দামটা দিয়ে দিলেই হবে। এই তো আমি চলে এসেছি। প্রথমে প্রহরী ঢুকতে দিচ্ছিল না, তারপর গোপাল দাদার নাম করতেই ঢুকতে দিল। বাবা বাবা বাবা, এ তো দারুণ বানিয়েছে রাখি। আমরা সবাই মিলে বানিয়েছি। বাবা বাবা, তা কত মোহর হয়েছে? সব মিলিয়ে 250 মোহর মাত্র। আচ্ছা আচ্ছা, আজ সন্ধেবেলা এসে নিয়ে যেও। বেশ মহারাজ। বেশ ফটিক বাবা, তাহলে তোমাকে দিয়েই কৃষ্ণনগরের সাধারণ গ্রামবাসীদের রাখি পরানো শুরু করি। এ তো আমার পরম সৌভাগ্য। আমাদেরকেও রাখি পরাবেন তো রানীমা? নিশ্চয়ই নিশ্চয়ই। আয় আয়, এদিকে আয়, পরিয়ে দি। আমাদের এই রাখি বন্ধন পর্বের বাকি অংশ রাজবাড়ির বাগানে করলে ভালো হয়। হ্যাঁ তাই হোক। আর পুঁটির বাবা আর বাচ্চারা, তোমরা কিন্তু রাজবাড়িতে খেয়ে যেও। ধন্যবাদ রানীমা, এ আমাদের পরম সৌভাগ্য যে আপনার হাতে রাখি পড়ছি। আপনার মতন দিদি থাকলে আমাদের আর চিন্তাই নেই। তাহলে একটা কথা মনে রেখো, এই রাখি রানীমা পরাচ্ছেন। অন্তত 1 সপ্তাহ এই রাখি তোমরা কেউ খুলবে না। না না, খুলবো না। গোপাল, তুমি কিন্তু এটা ঠিক করনি। ভোজকিমির একটা সীমা আছে। একেবারে সকল প্রজারা, পুরুষ প্রজা, ওই একই হলো। রাজকোষ থেকে কতগুলো অর্থ চলে গেল বলো তো? এই সব খেসারত তোমার বেতন কেটেই হবে। আচ্ছা মহারাজ, সে আপনি যা ভালো বোঝেন করুন, কিন্তু এর থেকেও বড় খেসারত দিতে হবে আপনাকে। মানে কি বলতে চাইছো খুলে বলো। তাহলে শুনুন মহারাজ। কি সর্বনাশ! তার মানে তো নবাবের সৈন্যরা ইতিমধ্যেই কৃষ্ণনগরে ঢুকে পড়েছে। হ্যাঁ, তাও আবার সাধারণ গ্রামবাসীর ছদ্মবেশ। কি এবার ওদের ধরবো কি করে? কেন মহারাজ, রাখি দিয়ে আজ দুপুরে সকল পুরুষ প্রজাদের রানীমা রাখি পরিয়েছেন, আর সব রাখি একই রকম, আর কোনো প্রজাই রাখি খুলবে না। তাই সেনাপতি আর আমাদের সৈন্যকে এক্ষুনি পাঠান, যাদের হাতে রাখি নেই তাদেরকেই ধরে নিয়ে আসুন। সব বাড়িতে গিয়ে ঘুরতে বলবেন, আমার বাড়িতেও ছাড় দেবেন না। উফ গোপাল, তোমার কি বুদ্ধি! তাড়াতাড়ি কাজ শুরু করুন মহারাজ, কারণ ওরা ভোর ভোর আক্রমণ করার মতলব এঁটেছে। আমি এক্ষুনি ব্যবস্থা নিচ্ছি। দিদি, তোর হাতের রান্নার কোনো তুলনা নেই। কিন্তু চট করে হাতটা ধুয়ে নাও দেখি। যা বলছি তাই করো না, পরে আবার খাবে। গিন্নি, এবার এই রাখিটা তোমার ভাইকে পরিয়ে দাও, নইলে বিপদ এক্ষুনি ঘনিয়ে আসবে। কি সেনাপতি মশাই,
দেখি দেখি আপনার হাত দেখি, কবজিটা দেখি। এই তো দেখুন না। ঠিক আছে, এই কবজিতে রানীমার পরানো রাখি আছে। এই চলো, এ বাড়িতে কেউ নেই। কি আমার কবজি দেখলো কেন? হ্যাঁ, কৃষ্ণনগরে অনেক বাইরের লোক ঢুকেছে গুপ্তচর হিসেবে। যাদের হাতে আজ রাখি আছে তারাই এই রাজ্যের, এটাই প্রমাণ। তাই আজ তোমাকে প্রাণে বাঁচিয়ে দিলাম। জামাই বাবু, আমি এসেছিলাম আপনার ট্যাগ ফাঁকা করে খেতে, কিন্তু আপনি আমাকে প্রাণে বাঁচালেন। আপনি না মহান, সত্যি মহান। আমি কাল নিজের অর্থে আপনাকে খাসির মাংস খাওয়াবো, খাবেন তো? হ্যাঁ, বেশ। বিশ্বাস করুন মহারাজ, আমি 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 আপনাকে বুঝিয়ে বলছি। আর বোঝাতে হবে না মন্ত্রী, তোমার সব চক্রান্ত ধরা পড়ে গেছে। হ্যাঁ, সব এই মন্ত্রী মশাইয়ের জন্যই হয়েছে। উনিই আমাদের নবাব বাহাদুরকে এই বুদ্ধি দিয়েছিলেন মহারাজ। আর গোপাল সব চাল পাঞ্চাল করে দিল। সেনাপতি, বলুন মহারাজ। এদের সবাইকে বস্তায় বেঁধে নবাব বাহাদুরের কাছে পাঠিয়ে দাও। আমাকেও পাঠিয়ে দেবেন মহারাজ? হ্যাঁ, তোমাকেও, কারণ তুমি আজ থেকে আর কৃষ্ণনগরের মন্ত্রী নও। যে থালায় খায় সেই থালায় ফুটো করে। গোপাল, আমার গোপাল সব ভেস্তে দিল, আমার ডানগুলো চলে গেল। জয় গোপালের জয়। জয় গোপালের জয়।